এর আগে আমি তোমাদের ইঙ্গ মহিষী দ্বন্দ্ব, ইঙ্গ মারাঠা দ্বন্দ্ব এগুলো পড়িয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র বা শাসন যন্ত্র। তো 1757 সালে পলাশির যুদ্ধের পর সমগ্র ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল। এই আধিপত্য বিস্তারের পর তার কর্মচারীরা, ব্রিটিশ সরকারের কর্মচারীরা লর্ড ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ, লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং, এই সমস্ত কর্মচারীরা তারা ভারতবর্ষকে নতুন করে পরিচালনা করার জন্য বেশ কিছু আইন, নীতি, আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশি ব্যবস্থা প্রভৃতি ব্যবস্থা প্রবর্তন করে। তারপর আছে আইনি ব্যবস্থা। ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল। ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আসলেও তারা কিন্তু ভারতের রাজনৈতিক কর্তৃত্ব করায়ত্ত করে সমগ্র ভারতবর্ষে নিজেদের আধিপত্য বিস্তার করে তারা বিভিন্ন আইনের শাসন, বিভিন্ন আইন প্রবর্তন করতে শুরু করেছিল এবং ভারতকে নতুন নতুন আইনের দ্বারা নতুন আইন প্রবর্তন করে, আইনের শাসন প্রবর্তন করে কিভাবে ভারতকে পরিচালনা করবে তার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। যেমন 3টি প্রেসিডেন্সি গঠন করেছিল: বাংলা প্রেসিডেন্সি, মুম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সি। এই 3টি প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর রাখত এবং এই 3টি প্রেসিডেন্সিতে একটি করে পরিষদ গঠন করা হয়েছিল। এই পরিষদ গঠন করার পর পরিষদ তার নীতি অনুযায়ী, তার আইন অনুযায়ী 3টি প্রেসিডেন্সিকে পরিচালনা করতেন। তারপর আমরা দেখে নেব যে এই নতুন নতুন যে শাসনতান্ত্রিক আইনগুলি পাস হয়েছিল এই আইনগুলি কি কি। প্রথম আইনটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। প্রথম যে আইনটা পাস করা হয়েছিল সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট 1773। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের আমলে ব্রিটিশ কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের আমলে ব্রিটিশ কোম্পানির কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য যে আইনটা পাস করা হয়েছে সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন 1773 সালে। তাহলে এই আইন পাস করেছিল লর্ড নর্থ। এই আইন নিয়ন্ত্রণ আইন, রেগুলেটরি আইন বা নিয়ন্ত্রণ আইন নামেও পরিচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ ব্রিটিশ কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য যে আইন পাস করা হয় সেটাকে বলা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটরি আইন বা নিয়ন্ত্রণ আইন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1773 আইন নামে পরিচিত। এই আইনের দুটি শর্ত ছিল। সে দুটি শর্ত হচ্ছে ইংল্যান্ডের কোম্পানির পরিচালক, ইংল্যান্ডের কোম্পানির পরিচালক সভা, কোম্পানির পরিচালক সভা সম্পর্কিত দিক আর 2 নম্বর ছিল ভারতের ব্যবসা বাণিজ্য
ব্যবসা বাণিজ্য ভারতে কোম্পানি শাসন ভারতে কোম্পানি শাসন ভারতের কোম্পানি শাসন তাহলে রেগুলেটিং অ্যাক্টের দুটি উদ্দেশ্য আমরা দেখলাম। এক নম্বর উদ্দেশ্য যে ইংল্যান্ডে কোম্পানির পরিচালক সভা সম্পর্কিত দিক, আর দুই নম্বর আমরা দেখলাম ভারতে কোম্পানির শাসন সম্পর্কিত দিক। তাহলে ইংল্যান্ডে কোম্পানি পরিচালক সভা সম্পর্কিত দিক অর্থাৎ ইংল্যান্ডে কোম্পানি কিভাবে পরিচালনা করছে সে বিষয়টাকে দেখাশোনা করা। নাম্বার 2, ভারতে কোম্পানির যে শাসন, যে ব্রিটিশ কোম্পানি শাসন চলছে সেই শাসন কিভাবে চলছে, সঠিক চলছে না বেঠিক চলছে এই বিষয়টিকে দেখাশোনা করার জন্য 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয়েছিল। তো এই রেগুলেটিং অ্যাক্টের ফলে কোম্পানির কি কি পরিচালক সভা ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল দেখো। সে সময় বিলেতে কোম্পানির পরিচালক সভা মালিক সভার গঠনতন্ত্রে কিছুটা পরিবর্তন করা হয়। বলা হয় যে 500 পাউন্ডের শেয়ারের পরিবর্তে 1000 পাউন্ডের শেয়াররা ভোটাধিকার পাবে এবং কোম্পানির শাসন ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার গঠন করা হয় 3টি প্রেসিডেন্সিতে, বাংলা, মুম্বাই, মাদ্রাজ 3টি প্রেসিডেন্সিতে কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়। হেস্টিংসকে প্রথম গভর্নর জেনারেল নিয়োগ করা হয় 1773 সালে। গভর্নর জেনারেলের মেয়াদ ছিল 5 বছর। 1774 সালে একটি সুপ্রিম কোর্ট তৈরি হয়। এই সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং 3 জন সহকারী বিচারপতিকে নিয়ে এই সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল। এই সমস্ত কার্যকলাপগুলো হয়েছিল 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে। তো 1773 এর রেগুলেটিং অ্যাক্ট একেবারে যে ত্রুটিমুক্ত ছিল তা কিন্তু ছিল না। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে অনেক ত্রুটিও ছিল। এরপর আমরা দেখব পিটের ভারত শাসন আইন 1784। দেখো পিটের ভারত শাসন আইনটা কি। ব্রিটেনের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট 1784 সালে একটি ভারত আইন পাস করেন। তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রী 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি বিচ্যুতির জন্য ফলপ্রসূ হয়নি, কার্যকর হয়নি। সেই জন্য 1784 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি আইন পাস করেন। এই আইন উইলিয়ামের আইন বা পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। এই আইনে কি বলা হয়েছিল? এই আইনের শর্তে বলা হয়েছিল একজন ব্রিটিশ অর্থ সচিব, একজন রাষ্ট্র সচিব ও 4 জন প্রিভি কাউন্সিলরকে নিয়ে, কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হবে। তাহলে একজন ব্রিটিশ অর্থ সচিব, একজন রাষ্ট্র সচিব ও প্রিভি কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হবে। বলা হয়েছিল বোর্ড অফ কন্ট্রোলের যাবতীয় নির্দেশ কোম্পানির কাছে, কোম্পানির নির্দেশগুলি ভারতে পাঠানোর জন্য 3 জন ডিরেক্টর একটা সিক্রেট কমিটি গঠন করবে। 3 নম্বরে বলা হয়েছিল
ভারতের 3 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হবে। এই সমস্ত কার্যকলাপগুলি করেছিল পিটের ভারত শাসন আইনে। তারপর আছে চার্টার অ্যাক্ট বা সনদ আইন। চার্টার অ্যাক্ট বা সনদ আইনগুলো কি দেখো, ব্যবসা বাণিজ্যকে নবীকরণ করার জন্য প্রতি 20 বছর অন্তর নতুন নতুন মেয়াদের চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হতো। তাহলে ব্যবসা বাণিজ্যগুলিকে নবীকরণ করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের সনদ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের সনদ 20 বছর অন্তর নবীকরণ করত। 1793 সালে এর মেয়াদ শেষ হয়ে গেলে পরপর 4টি সনদ আইন পাস হয়েছিল। 1793 সালের সনদ আইন, 1813 সালের সনদ আইন, 1833 সালের সনদ আইন, 1853 সালের সনদ আইন, পরপর 4টি সনদ আইন পাস হয়েছিল। তারপর আছে ভারত শাসন আইন। ভারত শাসন আইন 1858। ভারত শাসন আইন কি, যে 1857 সালে মহাবিদ্রোহে ব্যর্থতার পর 1858 সালে ইংল্যান্ডের মহারানী রানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেওয়ার পর তিনি ভারতের মানুষদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন একজন ভাইসরয়ের হাতে। ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। তিনি যাকে শাসন ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন তিনি হলেন লর্ড ক্যানিং। তো তিনি তার ঘোষণাপত্রে বলেছিলেন যে ব্রিটিশ কোম্পানি আর ভারতের সাম্রাজ্য বিস্তার করবে না। নাম্বার 2, সামাজিক ও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না। নাম্বার 3, সপ্ত বিপ্লব নীতি বাতিল করতে হবে। নাম্বার 4, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী চাকরি দেবে। এই সমস্ত প্রতিশ্রুতি তিনি ভারতীয়দেরকে দিয়েছিলেন, কিন্তু এই প্রতিশ্রুতি একটুও বাস্তবে রূপদান করেনি। ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা দেখিয়েছিল মাত্র, কিন্তু ভারতীয়দের স্বপ্ন বা এই প্রতিশ্রুতি একটিও বাস্তবে রূপদান করাতে তিনি পারেননি। এই গেল তোমার ভারত শাসন আইন। তারপর নেক্সট ভারত শাসন আইন পাস হয়েছিল 1861 সালে। তার 1892 সালে একটি ভারত শাসন আইন পাস হয়েছিল। তারপর আসছে তোমাদের আমলাতন্ত্র। আমলাতন্ত্রটা কি, ব্রিটিশ কোম্পানি যারা উচ্চ পদস্থ কর্মচারী তাদের ব্যক্তিদের বলা হয় আমলাতন্ত্র। ব্রিটিশদের শাসনকে পরিচালনা করার জন্য যে বিভিন্ন উচ্চ পদে কর্মচারী নিয়োগ করা হতো তাদেরকে বলা হয় আমলা। তাদের সামরিক দিক, প্রশাসনিক দিক, রাজনৈতিক দিক, আইন, এই সমস্ত বিষয়গুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ব্রিটিশরা একটা আমলাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তারপর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল, ভারতের নিয়োগে বঞ্চনা করেছিল, ভারতের পরীক্ষা গ্রহণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। তারপর হচ্ছে পুলিশি ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিসের আমলে সর্বপ্রথম পুলিশি ব্যবস্থা শুরু হয়। তো তিনি লর্ড কর্নওয়ালিস দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা জন্য এই পুলিশি বা থানা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তো একজন বড় দারোগা এবং তার অধীনে 20 থেকে 30 জন কনস্টেবল দিয়ে থানাকে পরিচালনা করতেন এবং দারোগার উপরে থাকতো ম্যাজিস্ট্রেট। এইভাবে তিনি থানা এবং পুলিশ ব্যবস্থা শুরু করেছিলেন
এবং প্রত্যেকটা গ্রামে একজন সুপারিনটেন্ডেন্ট, কলকাতা শহরে সুপারিনটেন্ডেন্ট থাকতো। আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোতোয়াল থাকতো। আর হচ্ছে সেনাবাহিনী। ব্রিটিশরা তাদের শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য বা তাদের সঙ্গে কেউ যদি যুদ্ধ করে তার জন্য কর্নওয়ালিস সেনাবাহিনী ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বিভিন্ন বহিরাগত শক্তি আক্রমণ প্রতিরোধ করতে এবং শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে দীর্ঘস্থায়ী করতে, সুদৃঢ় করতে কর্নওয়ালিস সেনাবাহিনীর ব্যবস্থা করেছিলেন। ইউরোপীয় অফিসারদের প্রাধান্য দিয়েছিলেন এবং সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছিলেন। 1794 সালে কোম্পানি সিপাহীদের সংখ্যা ছিল 82,000 এবং তাদের বেতন ভাতারও ব্যবস্থা তিনি করেছিলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত। আশা করি সকলেই বুঝতে পেরেছো। ভালো করে ভিডিওগুলো দেখো এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে।